স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ফিজিক্যাল সায়েন্স ক্লাস। আজকে তোমাদেরকে আমি পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের বাকিটুকু পড়াবো। তো চলো শুরু করা যাক। আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে জানিয়েছিলাম। আর আজকে আগের দিনই তোমাদের বলে দিয়েছিলাম যে শক্তির ব্যবহার যেটা বা যে কোনো শক্তি সম্পর্কে যে ধারণাগুলো সেগুলো আজকে তোমাদের সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলো শুরু করি। তো প্রথমে আগে আমাদের জানতে হবে যে শক্তি বিষয়টা কি। এখানে শক্তি বলতে কিন্তু দেহের শক্তির কথা কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছে কি আমরা এই প্রকৃতির থেকে যে সমস্ত জিনিসগুলোকে ইউটিলাইজ করে আমরা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারি, আমরা সেই সমস্ত শক্তির কথা এখানে আলোচনা করব। সেইখানে দুই ধরনের শক্তি আছে। একটা কি যেটা মানে প্রকৃতির সঞ্চিত তহবিল থেকে যে শক্তিটা আমরা পাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব। আর একটা আছে কি যে সঞ্চিত তহবিল ছাড়াও আমাদের প্রকৃতিতে এমন কিছু কিছু বিষয় আছে, যেমন সূর্য, যেমন তাপ, তারপর ধরো বায়ু, জল, এইগুলোর মাধ্যমেও যে শক্তিগুলোকে ব্যবহার করে আমরা আমাদের জীবনে লাগাতে পারি সেই সম্পর্কেও আমরা এখানে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের এখানে দেখো হেডিংয়ে কি বলেছে যে শক্তির যথাযথ ব্যবহার। তো প্রথমে আগে আমাদের জানতে হবে যে এই যে শক্তি, এই শক্তি বলতে কি কি ধরনের শক্তির কথা বলা হয়েছে। প্রথমে আমাদের বলা হয়েছে যে জ্বালানি কাকে বলে। দেখো জ্বালানি মানে কি, যে সমস্ত জিনিসগুলোকে জ্বালিয়ে আমরা তাপ পাচ্ছি, তাই তো, সেগুলোকে আমরা জ্বালানি বলি। তো তার হচ্ছে মানে বইয়ের ভাষায় সেটাকে আমরা কি বলছি যে না, যেসব পদার্থ বাতাসে বা অক্সিজেনে পোড়ালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় সেগুলোকে আমরা জ্বালানি বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ অক্সিজেনের এটা নিশ্চয়ই আমরা জানি যে অক্সিজেনের উপস্থিতি ছাড়া কিন্তু কোনো বস্তুই কিন্তু জ্বালানো সম্ভব হয় না। তো অক্সিজেনের উপস্থিতিতে বা বাতাসে, খোলা বাতাসে যদি আমরা কোনো বস্তুকে জ্বালিয়ে সেখান থেকে যদি তাপশক্তি পাই তাহলে তাকেই আমরা বলি জ্বালানি। তো জ্বালানি বলতে দেখো কাঠ এক ধরনের জ্বালানি, কয়লা একটা জ্বালানি, তাই তো। তারপরে ধরো এই যে আমরা যে রান্নার গ্যাস, যেটা রান্নার কাজে ব্যবহার করি, সেটাও কিন্তু এক প্রকার জ্বালানি। এলপিজি যে গ্যাসটা আমরা আমাদের বাড়িতে সাধারণত আমাদের মায়েরা যেখানে রান্না করে থাকে আর কি। তো জ্বালানি বিষয়টা তোমরা বুঝতে পারলে। এবার আমরা বলবো কি জীবাশ্ম জ্বালানি। দেখো কথাটার মধ্যে কেমন একটা জীব, তাই তো, জীবাশ্ম অর্থাৎ জীবে কোনো উদ্ভিদ বা প্রাণী বহু বহু বছর আগে উদ্ভিদ বা প্রাণী যে দেহবাসে সেইটা কি হয় যে মাটির তলায় চাপা পড়ে সেগুলো মানে বিভিন্ন জৈবিক প্রসেসিংয়ের মাধ্যমে সেগুলো হচ্ছে তোমার যে ফসিলস বা জীবাশ্মতে পরিণত হয়েছে। এবার সেই ফসিলস বা জীবাশ্ম থেকে যে প্রকার জ্বালানি আমরা পেয়ে থাকি সেগুলো নিশ্চয়ই জীবাশ্ম জ্বালানি। তো এখানে কিন্তু তোমাদের সেইটা বলা হয়েছে যে কিভাবে জীবাশ্মটা তৈরি হয়, যে রাসায়নিক পরিবর্তনের ফলে বিভিন্ন শক্তির উৎসে পরিণত হয়। তা সেটাকে যেহেতু জীবাশ্ম থেকে এই জ্বালানিটা পাওয়া হচ্ছে তাই এটাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এবার জীবাশ্ম জ্বালানির বিভিন্ন উদাহরণ তোমাদেরকে দিয়ে দিয়েছে, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এবার হচ্ছে কি যে এই জীবাশ্ম জ্বালানিগুলোই কিন্তু আমরা আসলে আমাদের ব্যবহারিক জীবনে অধিক পরিমাণে ব্যবহার করে থাকি। দেখো কয়লা আমরা ভালো করে জানি, কয়লা মাটির তলায় থাকে, তাই তো। মাটির তলা থেকে শ্রমিকরা উত্তোলন করে নিয়ে আসে এবং তারপরে সেই কয়লা থেকে আমরা সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। পেট্রোলিয়াম সম্পর্কে আমরা জানি যে পেট্রোলিয়াম একটা তরল জীবাশ্ম জ্বালানি, যেটা সাধারণত আমরা সামুদ্রিক জায়গায় পেয়ে থাকি। সমুদ্রের উদ্ভিদ বা প্রাণীর দেহবাসের থেকে সেটা পাওয়া যায় এবং সেটাকে আমরা এই যে পেট্রোল, ডিজেল, তাই তো, বিভিন্ন যে কেরোসিন, এই ধরনের জ্বালানি ওখান থেকেও কিন্তু আমরা পেয়ে থাকি। তো নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো যে জীবাশ্ম জ্বালানির বিষয়টা কি। এবার আসি তাপন মূল্য। দেখো তাপন মূল্য বলতে এখানে যেটা বোঝায় যে 1 গ্রাম পরিমাণ কোনো জ্বালানি অক্সিজেনের সম্পূর্ণ দহন করলে যে তাপ উৎপন্ন হয়, এখানটা এই যে 1 গ্রাম, এই কথাটা কিন্তু এখানে সব থেকে ভাইটাল। ঠিক আছে, এই 1 গ্রাম অর্থাৎ তার একটা নির্দিষ্ট প্রমাণ মান হিসাবে কি বলা হয়েছে, 1 গ্রাম। এই 1 গ্রাম পরিমাণ জ্বালানিকে যদি আমরা অক্সিজেনে যদি পোড়াই তাহলে সেটাকে বলা হবে কি তার তাপন মূল্য। যেমন যদি আমরা 1 গ্রাম পরিমাণ কয়লাকে যদি আমরা বাতাসে পোড়াই তাহলে আমরা তার থেকে যে পরিমাণ তাপ শক্তি পাবো সেটাকে বলবো কি কয়লার তাপন মূল্য। পেট্রোলের ক্ষেত্রেও তাই, রান্নার গ্যাস এলপিজির ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তো এইটাকে বলা হয় তাপন মূল্য। দেখো তাপন মূল্য কিন্তু, এবার তাপন মূল্য বিষয়টা আমরা বুঝলাম, তার সঙ্গে জানবো কি যে এর এককগুলো কি কি। এর একক হচ্ছে কিলোজুল পার গ্রাম বা কেজে পার গ্রাম। ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু তাপন মূল্যর একক। তো এখান থেকে তোমাদের কিন্তু 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন যেমন আসতে পারে, তার সঙ্গে কি আসতে পারে
যে 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসতে পারে, যে তাপন মূল্য কাকে বলে, এর একক কি, ঠিক আছে, বা জীবাশ্ম জ্বালানি কাকে বলে, জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, বা তোমাকে হয়তো বললো যে কয়লা এক প্রকার কি ধরনের জ্বালানি, ঠিক আছে, তাহলে তখন জীবাশ্ম জ্বালানি যদি হচ্ছে অপশানে থাকে তাহলে আমরা সেইটা লিখবো, ঠিক আছে। তো এই যেটুকু তোমাদের পড়ালাম এটা যেমন তোমার এমসিকিউতে আসবে তেমনই কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নে কিন্তু অনায়াসে চলে আসবে। তো চলো এইবার আমরা পরের আমাদের যে আছে সেটাতে আমরা যাব। দেখো এখানে বিভিন্ন জ্বালানির তাপন মূল্যগুলো দিয়ে দিয়েছে, কয়লার 25 থেকে 30 কেজি পার গ্রাম, কাঠ কয়লার কত, ডিজেলের কত, কেরোসিন কত, পেট্রোল কত, প্রাকৃতিক গ্যাসের কত, রান্নার গ্যাস, এলপিজি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এলপিজিটা যেহেতু আমাদের ব্যবহারিক জীবনে বেশি পরিমাণে ব্যবহার হয় তাই কিন্তু এলপিজিটা খুবই 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 গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা কিন্তু এলপিজিটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তাছাড়া প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো তোমাদের শর্ট টাইপ কোশ্চেনে কিন্তু আসতে পারে। তো চলো এটা মুখস্থ করার ব্যাপার, এখানে বোঝানোর মতো কিছু নেই। এরপরে আমরা চলে আসবো কি স্থিতিশীল উন্নয়ন। দেখো স্থিতিশীল উন্নয়ন কথাটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে, এখানটায় তোমাদের সংজ্ঞাটা ভালোভাবে দেওয়া আছে, আমি যে জিসটা বলছি। স্থিতিশীল উন্নয়ন হচ্ছে যে আমরা তো বর্তমান প্রজন্ম, এর পরবর্তীতে কি হবে, আমাদের পরবর্তী প্রজন্মরা আসবে, তাই তো, যেমন আমি, এরপরে আমার সন্তান, তারপরে তাদের সন্তান, ঠিক আছে, এইভাবে কি হবে, প্রজন্মের পর প্রজন্ম আসবে। এবার আমরা এখন যে প্রজন্মটা আমরা রয়েছি এখন পৃথিবীতে বর্তমান, একদিন তো আমরাও থাকবো না, তাই না, আমাদের পরবর্তী প্রজন্ম তারা থাকবে। তো আমাদের তাদের জন্য আমাদের ভাবনা চিন্তা করে যেতে হবে। আমরা এখনই যদি সমস্ত কিছু, যে সমস্ত জ্বালানি যেগুলো দেখা যাচ্ছে যেগুলো সম্ভার কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে, যেমন ধরো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক যেগুলো প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানি, সেগুলোর কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পৃথিবীতে মজুত রয়েছে, সেইটা কিন্তু কি হচ্ছে, ধীরে ধীরে আমাদের ব্যবহারের জন্য ক্ষয়ে যাচ্ছে। তো এই ক্ষয়ের ফলে কি হবে, যে একটা সময় এগুলো তো আর থাকবে না, তাই না, এগুলো তো শেষ হয়ে যাচ্ছে। তো তখন আমাদের কি করতে হবে, তখন কিন্তু আমাদের আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা কিন্তু মানে এই জীবাশ্ম জ্বালানিগুলো কিন্তু তারা আর পাবে না, ঠিক আছে, এবং তখন তারা বিপদে পড়বে। তো আমাদের কি করতে হবে, আমাদের এখন বর্তমান প্রজন্মকেই ভাবতে হবে যে সেইটা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যাতে ব্যবহার করতে পারে, সেই রকমভাবে আমাদের বুঝে শুনে খরচ করা উচিত। সেটাকেই আমরা স্থিতিশীল উন্নয়ন বলবো। অর্থাৎ আমরা এখন যে ভালো জিনিসগুলো যেগুলো আমরা ভোগ করতে পারছি সেইগুলো যেন আমাদের পরবর্তী প্রজন্মও ভোগ করতে পারে, সেটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, এবং সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে, যে বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায় এবং ভবিষ্যৎ প্রজন্মেরও প্রয়োজন মেটানোর মতো সামর্থ্য যাতে থাকে, যাতে সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন কোনো বিপদে না পড়ে, সেইটা মেনে যখনই আমরা কাজ করব সেটাকে আমরা বলবো কি স্থিতিশীল উন্নয়ন। অর্থাৎ আজকেও যেটা আছে আগামীতেও সেই ভালো জিনিসটাও থাকবে, ঠিক আছে। তো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছে, এইটা তোমাদের সংজ্ঞা হিসেবেই আসে, সাধারণত 2 নম্বর প্রশ্নেই আসে, ঠিক আছে, যে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, ঠিক আছে। তো চলো এরপরে আমাদের বলেছে কি যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন। দেখো এইখানে তো তোমাদের পয়েন্টস করে লেখাই আছে, আর নিশ্চয়ই প্রয়োজনীয়তাটা বলে বোঝানোর প্রয়োজন হয় না, কারণ আমরা এখন যদি সমস্ত কিছু খরচ করে ফেলি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি ব্যবহার করবে, কারণ জীবাশ্ম জ্বালানি যেটুকু পরিমাণ পৃথিবীতে সঞ্চিত অবস্থায় আছে তার অধিক তো আর আমরা তৈরি করতে পারবো না। সেটা হচ্ছে বহু 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 যুগ ধরে, কোটি কোটি বছর ধরে সেই জীবাশ্ম জ্বালানিটা সঞ্চিত হয়েছে, এবং সেটা আমরা এখন সেটাকে ইউটিলাইজ করে আমরা নিজেদের কাজে লাগাচ্ছি। কিন্তু সেটা যদি শেষ হয়ে যায় তাহলে তো আর পরবর্তীতে আমরা তো আর লাগাতে পারবো না, এবং তখন কি হবে, আমরা আজকে যে সুবিধাগুলো ভোগ করছি সেই সুবিধাগুলো আর থাকবে না। সেইটা যাতে না হয় সেই জন্যই আমাদের জীবাশ্ম জ্বালানিটা সংরক্ষণ করার প্রয়োজন। এবং সেক্ষেত্রে কি বলছে যে দেখো এগুলোর আনুমানিক আর কত বছর যেতে পারে, যে 30-40 বছর পাওয়া যেতে পারে, তার বেশি কিন্তু আর পাওয়া সম্ভব হবে না, কারণ কি তারপরে সেগুলো শেষ হয়ে যাবে। এবং কম পরিমাণ জ্বালানির ব্যবহার করলে কি হবে, যে শক্তি যেটা আমরা যে শক্তিগুলো ব্যবহার করছি সেগুলোর আমাদের অল্টারনেট শক্তিগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে, যেগুলো দেখা যাচ্ছে হচ্ছে মানে শেষ হলে মানে যেগুলো কখনো শেষ হবে না। যেমন ধরো সৌরশক্তি, সূর্য আজও আছে, কালও থাকবে, এবং দেখা যাবে যতদিন পৃথিবী হচ্ছে মানে যতদিন পৃথিবীর আয়ু আছে ততদিনই পৃথিবীতে কিন্তু সৌরশক্তি আসবে, তাই তো। তো এইরকম যে ধরনের শক্তিগুলোকে আমরা বেশি পরিমাণে ইউটিলাইজ করতে পারি এবং তার কোনো কমতি পড়বে না, সেই ধরনের শক্তিগুলোকে আমাদের বেশি ব্যবহার করা প্রয়োজন, যাতে কি যে জীবাশ্ম জ্বালানিগুলো আমরা অতি সহজে ব্যবহার করতে পারছি বা কিন্তু সেইগুলোর পরিমাণ তো আস্তে আস্তে কমে আসছে, যাতে সেই কমে আসাটা যাতে আমরা একটু রুখতে পারি, তাই আমাদের সংরক্ষণ করার প্রয়োজন আছে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সমস্ত জিনিসগুলোর থেকে বঞ্চিত না হয়।
এরপরে দেখো আসছে কি যে বিকল্প শক্তি বা অপ্রচলিত শক্তি। দেখো বিকল্প কথাটার মানে কি, অল্টারনেট, তাই তো? একটা জিনিস আছে, এবার সেইটা যদি কোনো কারণে না থাকে তাহলে আমরা কি দিয়ে চালাবো, ঠিক আছে? সেই কারণেই বলা হয়েছে কি যে বিকল্প শক্তি। দেখো বিকল্প শক্তি এখানে আমরা কি কি ব্যবহার করতে পারি, যেমন এই যে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি। দেখো এই যে সৌরশক্তি, যেটা আগেই বললাম যে সূর্য যতদিন পৃথিবী আছে ততদিনই সূর্য আছে, তাই তো? তো পৃথিবী আর এই যে সূর্য থেকে যে তাপ আলোটা আসছে এটা তো কখনোই কম পড়বে না, তাই না? তাহলে আমরা চেষ্টা করবো কি সৌরশক্তিটাকে ব্যবহার করার। দেখো বায়ু শক্তি, এই যে আমাদের বায়ু চলাচল করে, এই বায়ু চলাচলটাকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করি, এখান থেকেও কিন্তু আমরা তাপবিদ্যুৎ তৈরি করতে পারবো, ঠিক আছে? এবং সেই তাপবিদ্যুৎ, সেই যে ইলেকট্রিসিটিটা, সেটা কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারবো। তারপর দেখো এখানে বলেছে জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটা কি হয়, যে নদীতে যে জোয়ার ভাটা খেলে, অর্থাৎ জোয়ার ভাটা বিষয়টা কি তোমরা নিশ্চয়ই জানো, যে চাঁদ, সূর্য, পৃথিবী যখন এক সরলরেখায় থাকে সেই সময় কি হয়, যে এদের উভয়ের এক একজনের প্রতি যে আকর্ষণ টানের জন্য কি হয়, যে জলস্তর সেই দিকে বেড়ে যায়, ঠিক আছে? আবার অন্যদিকে কি হয়, অন্যদিকে জলস্তর কমে যায়, যেদিকে আকর্ষণ বলটা কাজ করে না, ঠিক আছে? তো এই যে জোয়ার ভাটা, যে সাধারণত দেখা যায় কি যে নদীতে দিনে দুবার জোয়ার হয়, দুবার ভাটা হয়। তো এই যে বিষয়টা, এইগুলোকেও যদি আমরা মানে সঠিক পদ্ধতি যদি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু সেখান থেকেও আমরা বিভিন্ন প্রকার শক্তি তৈরি করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি হচ্ছে কি, যে এই যে সূর্যালোক যে আমাদের পৃথিবী পৃষ্ঠে আসছে, সেই তাপ শক্তিটাকে কাজে লাগানো। আর আছে বায়োমাস। দেখো বায়োমাস বিষয়টা কি, এই যে আমরা যে বর্জ্য পদার্থগুলো হয়, যেমন ধরো এই যে তরকারি পাতির খোসা, তারপর ধরো এই যে বিভিন্ন প্রাণী যে মারা যায়, ঠিক আছে? সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাকুমুলেট করে সেইগুলোকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, কাজে লাগাতে পারি, ঠিক আছে? সেগুলোকে আমরা বায়োমাস বলি। এবার ওই বর্জ্য পদার্থ যেগুলো দেখা যাচ্ছে আমরা ফেলে দিচ্ছি, সেগুলোকেও যদি আমরা সঠিক পদ্ধতিতে যদি কাজে লাগাতে পারি, তাহলে সেটাও আমাদের কি হবে, যে না, আমরা কোনো জিনিস আমাদের অপচয় হচ্ছে না, তাই তো? সেই জিনিসটাকেও আমরা কাজে লাগিয়ে কি করতে পারছি, যে শক্তি হিসেবে ব্যবহার করতে পারছি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমার বিকল্প বা অপ্রচলিত শক্তির উদাহরণ। তোমাদের সাধারণত পরীক্ষা এরকম আসতেই পারে যে দুটি অপ্রচলিত বা বিকল্প শক্তির উদাহরণ দাও, ঠিক আছে? বা সৌরশক্তি কি ধরনের শক্তি, এই রকম কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, এবং এই চারটা কিন্তু তোমরা একটু সুন্দর করে পড়বে এবং মুখস্থ রাখবে। তো চলো এরপরে আমরা পরবর্তীতে চলে যাই। দেখো এইখানে বিভিন্ন রকমের ছবি দিয়েছে, যেমন এই যে বায়ু শক্তিকে কাজে লাগানোর জন্য যে টারবাইনের একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? এই যে বর্জ্য পদার্থের একটা ডাস্টবিনের ছবি দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে এইগুলো হচ্ছে আমাদের অপ্রচলিত বিভিন্ন শক্তি, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা কি পেতে পারি, যেমন আলো পেতে পারি, ঠিক আছে? তড়িৎ শক্তি পেতে পারি। এই যে একটা সোলার প্যানেলের একটা যে ছবি দেওয়া আছে, ঠিক আছে? সৌরশক্তি, যেটা যে সৌরশক্তিটাকে ক্যাচ করে, ঠিক আছে? তো এইগুলো জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য পিপিটিতে অ্যাড করা আছে। এরপরে দেখো প্রথমেই আমাদের বলেছে কি সৌরশক্তি, যেটা আমাদের কাছে সব থেকে সহজলভ্য, যেমন এবং তার সাথে কি এই শক্তিটা মানে একটা হিউজ পরিমাণে এই শক্তিটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, যদি আমরা এই পদ্ধতিগুলোকে, এখন বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করছে যাতে এই শক্তিটাকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি। এবং তোমরা নিশ্চয়ই অনেক জায়গাতেই দেখেছো যে এই যে সোলার প্যানেল, যেটা এই যে সোলার যে ইয়েটা, এইরকম ধরনের একটা এরকম ধরনের একটা স্ট্রাকচার বিভিন্ন জায়গায় থাকে, কোনো একটা বড় স্টেডিয়ামে থাকে, কোনো একটা ধরো বড় যে স্কুল বা কলেজ, এই সমস্ত জায়গায় কিন্তু এই সোলার শক্তিটাকে কিন্তু এই যে সোলার যে সোলার সেল যেটা, সেইগুলো কিন্তু লাগানো থাকে। এদের কাজ কি, যে দিনের বেলা যতক্ষণ সূর্য থাকে সেখান থেকে সূর্যের আলোটাকে অ্যাবজর্ব করে নেয়, এবং এই অ্যাবজর্ব করার পরে কি করে, এই এইটা রাত্রিবেলা যখন সূর্য থাকে না তখন এটা ইলেকট্রিসিটির কাজে এই এনার্জিটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এখানে সেইটাই বলা হয়েছে যে সূর্য থেকে আমরা যে শক্তি পাই তাকেই সৌরশক্তি বলে। দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি নিউক্লিয় সংযোজন। তোমাদের পরীক্ষা আসতে পারে যে সৌরশক্তি কিভাবে তৈরি হয়, ঠিক আছে? তখন তোমাদের হয়তো নিউক্লিয় বিভাজন থাকলো, সংযোজন থাকলো, এইরকম অপশন থাকে, ঠিক আছে? তখন তোমরা কি করবে, নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় ফিউশন, ঠিক আছে? নিউক্লিয় ফিউশন, ঠিক আছে? এই ফিউশন কথাটা, ঠিক আছে? নিউক্লিয় ফিউশন এইটা কিন্তু ইউজ হয়, ঠিক আছে? নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া হচ্ছে সৌরশক্তির আসল কারণ, ঠিক আছে? এবং
এছাড়া আমরা কি করি যে সোলার কুকারের ব্যবহারের মাধ্যমে কি করি আমরা রান্নার কাজে লাগাতে পারি। সোলার ওয়াটার হিটারে আমরা কি করি সেই তাপটাকে জল গরম করতে কাজে লাগাতে পারি। আর সৌরকোষ থেকে আমরা কি করতে পারি, যেটা আমি বললাম, যেটা এই ছবিটাতে দেওয়া আছে, ছবিটাতে দেওয়া আছে যে কোষটাকে আমরা কি করতে পারি, ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। মানে যে সোলার সেল থেকে আমরা কি করতে পারি, ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। এবং সেই ইলেকট্রিসিটি কোন কাজে লাগে সেটা নিশ্চয়ই আমাদের আর বলে বোঝানোর দরকার নেই। পাখা চালাতে, লাইট জ্বালাতে বা অন্যান্য যে সমস্ত গৃহস্থলীর যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি সেগুলো চালানোর জন্য লাগে। তো চলো এরপরে আমরা পরবর্তীতে চলে যাই। এরপরে আমাদের আছে সৌরকোষ সম্পর্কে কিছু কথা। ঠিক আছে, সৌরকোষ কি জিনিস, কি ব্যবহার করা হয়। দেখো সৌরকোষ কেন লাগে, সৌরকোষ লাগে হচ্ছে তড়িৎ শক্তি তৈরি করতে। ঠিক আছে, এবং সৌরকোষটা তৈরি হয় কি দিয়ে, সিলিকন দিয়ে। দেখো এই যে জায়গাগুলো আমি পয়েন্ট করে দিচ্ছি, এইগুলো থেকে তোমাদের শর্ট টাইপ কোশ্চেন আসবে যে সৌরকোষ কি দিয়ে তৈরি হয় বা কোন ধাতু দ্বারা তৈরি হয়। ঠিক আছে, তো তখন তোমরা বলবে কি যে সিলিকন দিয়ে তৈরি হয়, সিলিকন বা আর্সেনিকের একটি স্তর থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে সৌরকোষে আলো পড়লে কি হয়, যে সিলিকন পরমাণুটা আলগা হয়ে তড়িৎ, মানে এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা প্রসেসিং। ঠিক আছে, যে সিলিকনে যখন মানে সানলাইটটা পড়ছে তখন কি হয়, সেখানে একটা রাসায়নিক বিক্রিয়া হয় এবং সেখান থেকে কি হয়, সেই যে সিলিকন যে পরমাণু সেইটার মাধ্যমেই কিন্তু এই ইলেকট্রিসিটি, যে মানে ইলেকট্রিসিটি তৈরি করার যে প্রসেসটা সেটা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তো এইরকম এগুলো এখানে তোমাদের কিছু বলা হয়েছে এবং সেই সমস্তগুলো এখানে মানে সোলার প্যানেলে অ্যাকচুয়ালি কী হয় সেইগুলো সম্পর্কে তোমাদের এখানে বলা হয়েছে। এবং দেখো এখানে একটা সোলার প্যানেলের একটা ফটো দিয়ে দিয়েছে যে এইভাবে সোলার প্যানেলগুলো থাকে, তোমরা দেখেওছো। ঠিক আছে, যে অনেকেই দেখেছো যে বিভিন্ন লাইট পোস্টে থাকে, বিভিন্ন বড় যে স্টেডিয়ামগুলো সেখানে সোলার প্যানেল বসানো থাকে। ঠিক আছে, যাতে কি যে রাত্রিবেলা সেই সমস্ত জায়গায় এইগুলোর মাধ্যমে আলো জ্বালানো তো হয়, আলোটাই মেনলি জ্বালানো হয়, এছাড়াও যদি অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকে সেগুলোকেও ইউজ করা হয়। তো চলো এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো এখানে সোলার প্যানেলের ব্যবহার সেটা তো বলাই হয়ে গেছে। তো এরপরে কি আছে, বায়ুশক্তি। দেখো বায়ুশক্তি কথাটার মানে কি, নিশ্চয়ই বাতাস থেকে যে শক্তিটা আমরা পাচ্ছি, তাই তো। এবার এই বায়ুশক্তি, দেখো এখানে একটা ছবি আছে, যে ছবিটাতে কি আছে, এই একটা স্ট্রাকচার আছে, একটা বড় একটা পাখার মতো আছে, তাই তো। এই পাখাটার একটা নাম আছে, এর নাম হচ্ছে টারবাইন। ঠিক আছে, এই টারবাইনটাকে কি করা হয়, যেখানে অনেক বায়ু প্রবাহ হয়, সেগুলো কি ধরো অনেক দূর দূর পর্যন্ত বিস্তৃত কোনো ফাঁকা জায়গা, সেইখানে কি হয়, ফাঁকা জায়গাতেও বায়ু প্রবাহটা বেশি হয়, সেইখানে এই ধরনের কিছু যন্ত্র বসানো থাকে। এই যন্ত্রগুলো, এই যে টারবাইন, এগুলো কি করে, ওই যে পাখা যেই বায়ু প্রবাহ চলাচল করছে সে তার তালে তালে এইগুলো কি হয়, একটা নির্দিষ্ট দিকে তোমার ঘুরতে থাকে। এই ঘোরার ফলে এই যে যন্ত্র, এই যান্ত্রিক শক্তিটাই কি হয়, যে তড়িৎ শক্তিতে কনভার্ট হয়ে যায় বা তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায়। যদি তড়িৎ শক্তি ব্যবহার করে, মেনলি তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায়। এই তাপ শক্তিটাই একটা সময় কি হয়, আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এইটাই কিন্তু এখানে লেখা আছে যে বায়ুর যে গতি প্রবাহ, যেটা বললাম যে বায়ু চলাচল হয়, এর গতিটাকেই কাজে লাগানো হয় এবং এই যন্ত্রটাকে কি বলা হয়, টারবাইন বলা হয়। এবং এই যন্ত্রের মাধ্যমে দেখো এখানটায় একটা আছে যে জেনারেটর বা কি হয়, যে এর সঙ্গে একটা মোটর লাগানো থাকে। ঠিক আছে, এই মোটরের মধ্যে এই যে যান্ত্রিক শক্তিটাকে তড়িৎ শক্তিতে কনভার্ট করা হয়। ঠিক আছে, তো এইভাবে বায়ু শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, আমরা বিদ্যুৎ তৈরি করে সেই বা তাপ শক্তি তৈরি করে আমরা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারি। এরপরে আমরা আসি জোয়ার ভাটার শক্তি। দেখো প্রথমে তোমাদের জন্য এই যে জোয়ার ভাটা, এটা কাকে বলে এটাও কিন্তু তোমাদের একটু পড়ে রাখতে হবে। আমি আলোচনা করেছি যে চাঁদের মহাকর্ষ বল, সেটা কি হয়, যে পৃথিবীর সমুদ্রের যে জলস্তর, ঠিক আছে, মেনলি এটা সমুদ্রে বেশি দেখা যায়। তোমরা যারা সমুদ্রে বেড়াতে গিয়েছো তোমরা দেখবে যে সকালবেলায় হয়তো দেখলে যে সমুদ্রটা যত দূর ছিল, বিকেলবেলা হয়তো সমুদ্রটা আরও অনেক এগিয়ে এসেছে এবং জলের তলটাও একটু বেড়ে গেছে। ঠিক আছে, আবার দেখবে যে হঠাৎ করে আবার দেখবে যে সমুদ্রটা যেন যেখানটায় দেখেছিলাম তার থেকে অনেকটা বোধহয় দূরে সরে গেছে। ঠিক আছে, এর কারণটা কি, এই জোয়ার ভাটা। যখন জোয়ার হয় তখন কি হয়, সমুদ্র ফুলে ফেঁপে ওঠে, আবার যখন ভাটা হয় তখন কি হয়, সমুদ্রটা আরও অনেকটা পিছিয়ে চলে যায়। ঠিক আছে, এর কারণটা কি, এর কারণটা হচ্ছে মেন চাঁদের মহাকর্ষ বল। ঠিক আছে, চাঁদ যেখানটায় থাকে সেই মানে যে পজিশনটায় থাকে সেখান থেকে পৃথিবীর জলতলটাকে কি করে, নিজের দিকে আকর্ষণ করে এবং তার জন্য কি হয়, জোয়ারের সৃষ্টি হয়। ঠিক যেদিকে আকর্ষণ বলটা কাজ করে না সেই দিকে কি হয়, ভাটার সৃষ্টি হয়। ঠিক আছে, মানে সেই দিকে জল গিয়ে অ্যাকচুয়ালি জোয়ারের
জায়গাগুলোতে যাচ্ছে। আবার যখন চাঁদের পজিশনটা পাল্টে যায় তখন কি হবে, ঠিক উল্টো দিকে জোয়ার হবে, আর যে দিকটা আগে জোয়ার ছিল সেখানটা আবার ভাটা সৃষ্টি হবে। ঠিক আছে, তো এটাকে জোয়ার ভাটা বলে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটাকে জোয়ার ভাটা বলে। এইটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে জোয়ার ভাটা কাকে বলে। তো এই জোয়ার ভাটা শক্তিতে কি হয়, এই যে টারবাইন, ঠিক আছে, দেখো এখানেও একটা ছবি আছে, এই যে টারবাইনের যে ছবি, যেমন বায়ু শক্তিতে দেখেছিলাম, সেই টারবাইন ঘুরিয়ে কি করা হয়, এই জোয়ার ভাটার শক্তিটাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়, এবং সেই জলবিদ্যুৎটা আমাদের বিভিন্ন কাজে লাগে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জোয়ার ভাটার শক্তি, এখানটায় বলা হয়েছে, সেই বিষয় তোমাদেরকে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা আমাদের নেক্সট যে শক্তিটা আছে সেটা হচ্ছে ভূতাপ শক্তি। ঠিক আছে, ভূতাপ শক্তি বিষয়টা কি, দেখো এই যে আমাদের পৃথিবী, এই যে আমাদের যে পৃথিবী, তার ভেতরে কি হয়, যে আমরা জানি যে পৃথিবীর তলায় যে সমস্ত মানে ম্যাগমা জাতীয় পদার্থ থাকে, বিভিন্ন ধরনের শিলা থাকে, সেইগুলো কি করে, এই তাপ শক্তিটাকে মানে সঞ্চিত করে রাখে। ঠিক আছে, কোন তাপ শক্তিটাকে সঞ্চিত করে রাখে, যে পৃথিবীর এই যে উত্তপ্ত শিলা, ঠিক আছে, এই অভ্যন্তরের যে শিলাগুলো থাকে, এই পৃথিবীর মাটির তলায় যে শিলাগুলো থাকে, সেই শিলাগুলো কি করে, যে পৃথিবীর ভেতরকার যে শক্তি, সেই শক্তিটাকে অ্যাবজর্ব করে রাখে। এই অ্যাবজর্ব করা যে শক্তিটা, এই যে মানে শোষণ করে নেওয়া যে শক্তিটা, সেইটার থেকে যখন আমরা তড়িৎ শক্তি তৈরি করি, তখনই সেটাকে আমরা বলি কি, ভূতাপ শক্তি। যে ভূ কথার অর্থ হচ্ছে পৃথিবী, ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ যে তাপ, সেই শক্তিটাকে যখন আমরা কাজে লাগাচ্ছি, তখন সেটাকে আমরা বলছি কি, ভূতাপ শক্তি। ঠিক আছে, এইবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর ভেতরে, দেখো পৃথিবীর ভেতরের যে অঞ্চলটা যেটা থাকে, সেটা কিন্তু এখনো শীতল হয়নি। ঠিক আছে, পৃথিবীর উপরিতলটা হচ্ছে শীতল অবস্থায় রয়েছে। পৃথিবীর অভ্যন্তরে যত তুমি কেন্দ্রের দিকে যাবে, তত কিন্তু কি হয়, যে পৃথিবীর হচ্ছে অভ্যন্তরটা একেবারে মানে কি বলবো, গরম, পৃথিবীর অভ্যন্তরটা কিন্তু অনেক পরিমাণে তোমার হচ্ছে গরম, অনেক বেশি। ঠিক আছে, তো সেই যে তাপশক্তিটা, সেই তাপশক্তিটাকে যদি আমরা উপযুক্তভাবে যদি কাজে লাগাতে পারি, তাহলে সেখানে কিন্তু আমরা হচ্ছে একটা ভালো মানে একটা অপ্রচলিত শক্তি হিসাবে সেটাকে কিন্তু ব্যবহার করতে পারবো। এবং সাধারণত কি হয়, যে এই তাপশক্তিতেও টারবাইনের মাধ্যমে, যেটা আমি বললাম যে টারবাইন যে হচ্ছে যে পাখাটা আর কি, পাখার মতো দেখতে, সেই টারবাইনের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, যে সেই জেনারেটরের সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি, এবং এইভাবেই কিন্তু ভূতাপ শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারি। তোমাদের সাধারণত ভূতাপ শক্তি থেকে একটাই কোশ্চেন আসতে পারে, যে ভূতাপ শক্তির বিষয়টা কি। ঠিক আছে, এছাড়া এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে, যে ভূতাপ শক্তি কী ধরনের শক্তি। ঠিক আছে, এইরকম 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসতেই পারে। এর পরবর্তীতে যেটা আছে, এটা আমাদের ভীষণ 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 ইম্পর্টেন্ট। এখান থেকে যেমন একদিক দিয়ে আমাদের জন্য হচ্ছে শর্ট টাইপ কোশ্চেন আসতে পারে, এবং অন্যদিকে কি হচ্ছে যে 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন কিন্তু এই জায়গার থেকে চলে আসতে পারে। দেখো এখানে যে বায়োমাস শক্তি, ঠিক আছে, এই বায়োমাস বা বায়োফুয়েল, এখানে প্রথমেই যে এটা আসে, যে বায়োমাস কাকে বলে। ঠিক আছে, বায়োমাস কাকে বলে, যে উদ্ভিদ ও প্রাণীর যে মৃত অংশ বা বর্জ্য পদার্থ, এটাকেই বায়োমাস বলে। এটা আমি আগে যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তখনই একটু বলেছিলাম, যে জিনিসগুলোকে আমরা ফেলে দিই, যেমন ধরো তরকারির খোসা, ঠিক আছে, তারপরে ধরো উদ্ভিদ যখন মারা যাচ্ছে, সেই যে তার যে পাতা, লতা পাতা যেটা পচে যাচ্ছে, ঠিক আছে, প্রাণী দেহের মলমূত্র, বর্জ্য পদার্থ, এই সমস্তগুলোকে আমরা কি বলে থাকি, বায়োমাস বলে থাকি। ঠিক আছে, যখন আমরা এই বায়োমাসটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যখন কাজে লাগাচ্ছি, তখনই সেটাকে আমরা বলছি কি, বায়োমাস শক্তি। ঠিক আছে, তো এবার কি হয়, যে বায়োমাসগুলো কি কি, দেখো কাঠ, কৃষি বর্জ্য, গোবর ইত্যাদি। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কাঠ কোথায় পাওয়া যায়, উদ্ভিদ দেহে পাওয়া যায়, গরুর থেকে যে গোবরটা পাওয়া যাচ্ছে। আবার কি, কৃষিজাত বর্জ্য পদার্থ কি, এই যে ধরনের শাক সবজি অমুক তমুক, এগুলো যেটা আমরা উৎপন্ন করছি, তারপরে কি হচ্ছে, সেইটা তো আমরা পরবর্তীতে সেই যে শাক সবজির খোসা বলো বা যাই বলো না কেন, এইগুলো আমরা কি করি, ফেলে দিই, তাই না, এগুলো তো আমরা খাই না, যেগুলো আমাদের খাওয়ার যোগ্য না সেগুলো আমরা ফেলে দিই। তো এইগুলো যখন মাটিতে মিশে যাচ্ছে, তখনই সেটা হয়ে যাচ্ছে কি, বায়োমাস।
এইবার বলছে কি যে এই যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরোক্ষভাবে যে সৌরশক্তি থাকে এটাই কিন্তু বায়োমাসের ব্যবহার করা হয়। অর্থাৎ বায়োমাস কিন্তু পরোক্ষভাবে কোথা থেকে আসে, সেই যে সৌরশক্তি সেখান থেকেই কিন্তু আলটিমেটলি বায়োমাসটা পাওয়া যায়, তাই না? আসলে কি সৌরশক্তি থেকেই তো আমরা সমস্ত শক্তি পাই, সূর্যই কিন্তু আমাদের সকল শক্তির উৎস, ঠিক আছে? আমাদের এই পৃথিবীতে যাই হয়, কারণ আমরা জানি যে সূর্যালোকের উপস্থিতিতে এবং সূর্যালোকের ব্যবহার করেই কিন্তু কি হয়, উদ্ভিদ তার খাদ্য তৈরি করে এবং সেই উদ্ভিদ থেকেই কিন্তু সমস্ত প্রাণীকুল খাদ্য পায়, তাই তো? তো সেটাকেই কিন্তু বলা হচ্ছে যে সূর্যই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। এবং এই যে বায়োমাস, এটারও কিন্তু পরোক্ষভাবে এর পেছনে কে আছে, সূর্য আছে বা সৌরশক্তি আছে, ঠিক আছে? আর বায়োমাস হলো কি পুনরায় নবীকরণযোগ্য শক্তির উৎস। এটা একদমই ঠিক। নবীকরণযোগ্য শক্তি মানে কি, যেটা আবার বানানো যায়, যেটা আবার তৈরি করা যায়, যেটা আবার নতুন করে পাওয়া যায়, ঠিক আছে? সেটাকে নবীকরণযোগ্য শক্তি বলে। তা তোমাদের যদি পরীক্ষা আসে যে নবীকরণযোগ্য শক্তি কাকে বলে, তাহলে তখন তোমরা নিশ্চয়ই বলবে যে বায়োমাস এমন একটা উদাহরণ যেটা কি নবীকরণযোগ্য শক্তি। এবার বায়োমাসের সঙ্গে রিলেটেড কি, বায়োফুয়েল এবং বায়োগ্যাস। এবার আমরা এইটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এবার হচ্ছে কি বায়োফুয়েল। বায়োফুয়েলের প্রথম যেটা, বায়োফুয়েল বলতে প্রথমেই যেটা আমাদের আগে মাথায় আসে সেটা হচ্ছে কি কাঠ, তাই না? এই যে আমাদের যে গাছগুলো থাকে সেই গাছের থেকে যে কাঠটা আমরা পাই, ঠিক আছে? তো এই যে কাঠ পোড়ালে যে তাপ উৎপন্ন হয় সেটা হলো কি এক ধরনের জ্বালানি, ঠিক আছে? তো কাঠ হলো কিন্তু এক ধরনের বায়োফুয়েল। তারপর দেখো এই যে গোবর, এই গোবর থেকে আমরা ঘুঁটে তৈরি করি, ঠিক আছে? অনেক জায়গাতেই বিশেষ করে গ্রামের দিকে আমরা দেখতে পাবো যে কি হয়, যে গরুর যে গোবর থাকে সেইগুলোকে তারা রোদে শুকিয়ে ঘুঁটে তৈরি করে এবং সেটা দিয়ে কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? গুল ঘুঁটে এগুলো রান্নার কাজে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার এছাড়া কি করা যায়, যে গোবর গ্যাস তৈরি করা হয়, ঠিক আছে? এই গোবর গ্যাসকে কিন্তু আবার বায়োগ্যাসও বলা হয়, ঠিক আছে? তো এই যে গোবরকে যখন আমরা জ্বালানি রূপে ব্যবহার করছি, তার থেকে যে গ্যাসটা পাচ্ছি এবং তার মাধ্যমে যে আমরা রান্নার কাজ করছি বা যাই করছি না কেন, তখন এটাকে কি বলা হয়, গোবর গ্যাস বলা হয়, ঠিক আছে? বা বায়োগ্যাস বলা হয়ে থাকে। তো এইটাই এখানে বলা হয়েছে যে বায়োফুয়েল কিভাবে ব্যবহার করা হয়, তো সেটা তোমাদেরকে জাস্ট লেখা রয়েছে, আমি বলে বোঝালাম। এবার দেখো এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে বায়োগ্যাসের উপাদান কি, ঠিক আছে? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে? মিথেন এছাড়া আরো কি কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, হাইড্রোজেন আছে এবং হাইড্রোজেন সালফাইড আছে, ঠিক আছে? এতগুলো আছে, কিন্তু মেন আছে কিন্তু মিথেন। দেখো 75% থাকে কি মিথেন, ঠিক আছে? এবং এটা খুব ভালো একটা জ্বালানি, ঠিক আছে? সুতরাং একটা উৎকৃষ্ট জ্বালানি যদি উদাহরণ দেওয়া হয় তাহলে আমরা কিন্তু বলতে পারি যে বায়োগ্যাস। এবং বায়োগ্যাসে তোমাদের কিন্তু পরীক্ষা এটা বারবারই এসছে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি, তখন কিন্তু তোমাদের বলতে হবে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এবার হচ্ছে বায়োগ্যাসের ব্যবহার। বায়োগ্যাসের প্রধান ব্যবহার নিশ্চয়ই জ্বালানির রূপেই, তাই না? তো এখানে যেহেতু আমরা জ্বালানি নিয়ে কথা বলছি, তাহলে কি, যে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে জ্বালানি। কিন্তু এটা কি হয়, যে দেখো একে পোড়ালে বেশি পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়, কিন্তু ধোঁয়া সৃষ্টি করে না। অর্থাৎ এটা কিন্তু একদিক দিয়ে খুব সেফও আমাদের জন্য, ঠিক আছে? কারণ কি, যে দূষিত ধোঁয়া, সেই দূষিত ধোঁয়া কিন্তু এটাতে অনেক কম পরিমাণে সৃষ্টি হয় এবং সেই কারণের জন্য কিন্তু বায়োগ্যাস হচ্ছে সব থেকে সেফ জ্বালানি রূপে ব্যবহার করা হয়। কারণ একদিক দিয়ে বেশি পরিমাণে তাপ শক্তিও পায়, আবার অন্য দিক দিয়ে কিন্তু ধোঁয়া যেটা বা যে দূষিত যে ধোঁয়াটা সেটাও কিন্তু কম থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আলো জ্বালানোর কাজেও কিন্তু বায়োগ্যাস ব্যবহার করা হয়। জলের আমরা যে সেচ কাজ করি, সেই সেচ কাজের যে ইঞ্জিন থাকে সেখানেও কিন্তু বায়োগ্যাস সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? তো এইখানে তোমাদের বায়োগ্যাসের বিভিন্ন বায়োগ্যাসের ব্যবহারটা দিয়েছে তোমাদের কিন্তু পরীক্ষায় 3 নম্বরের প্রশ্নে কিন্তু আসে যে বায়োগ্যাস কাকে বলে, বায়োগ্যাসের উদাহরণ দাও বা বায়োগ্যাস কিভাবে তৈরি হয় এবং তার সঙ্গে বায়োগ্যাসের ব্যবহার লেখো, ঠিক আছে? এটা কিন্তু 3 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু অত্যন্ত জরুরি, ঠিক আছে? আর তার আগেই বললাম যে এটা কি পুনরায় নবীকরণযোগ্য শক্তির উদাহরণ, ঠিক আছে? তো এইটা এমসিকিউ হিসেবেও আসে যে একটা নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও, বা তোমাকে বলা হলো যে নবীকরণযোগ্য শক্তি এর মধ্যে কোনটা, তোমাকে 4টে অপশন দিয়ে দিল, ঠিক আছে? তো এই কারণের জন্য এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো মিথোজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে, ঠিক আছে? এইটা তোমাদের একটু পড়ে রাখতে হবে যে এটা কি, যেটা স্বল্প অক্সিজেন পরিবেশে বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে মিথেন উৎপন্ন করে। দেখো এই নামটাতেই রয়েছে মিথোজেনিক, ঠিক আছে? তার মানে কি মিথেন তৈরি করছে,
ঠিক আছে। তো এখানে কি বলছে যে এই যে মেথোজেন যে ব্যাকটেরিয়া, যে এয়ারকি নামের যে একটা ব্যাকটেরিয়া, সে কি করে যে অল্প অক্সিজেনেই তোমার মিথেন তৈরি করে। সেই কারণের জন্য একে এই যে যে জলাভূমিতে আমরা কি করি, এই যে জলাভূমি যে থাকে, এই জলাভূমিতে মার্স গ্যাস বা মিথেন, দেখো মিথেনের অপর নাম হচ্ছে মার্স গ্যাস। এটা কিন্তু পরীক্ষায় আসে যে মার্স গ্যাস কোনটি, ঠিক আছে। তো তখন আমরা বলবো কি মিথেনের হচ্ছে তোমার সংকেত হচ্ছে CH3, ঠিক আছে। তো এই মিথেনটা কি করে, এই মিথেনটা কে তৈরি করে, এই যে এয়ারকি নামের যে ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো এইটাও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসে যে কোন ব্যাকটেরিয়া করে, ঠিক আছে। এ কি করে যে স্বল্প অক্সিজেন পরিবেশে কি করে বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে মিথেন তৈরি করে, ঠিক আছে। তো এই কেসটার জন্য এটাকে কি বলে, এই এয়ারকি যে ব্যাকটেরিয়া এটাকে বলা হয় মিথোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। যেহেতু ও মিথেন তৈরি করছে সেই কারণের জন্য ওকে বলা হচ্ছে মিথোজেনিক ব্যাকটেরিয়া। এবং জলাভূমিতে কে থাকে, এই মিথেন গ্যাস উৎপন্ন হয় এবং এই মিথেন গ্যাসের অপর নাম কি, মার্স গ্যাস। এটা কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। এরপরে আছে বায়োগ্যাস প্ল্যান্ট, ঠিক আছে। বায়োগ্যাস প্ল্যান্ট জিনিসটা কি, যে জলের উপস্থিতি কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে যখন এই দেখো এখানটায় ব্যাকটেরিয়াটার নাম কি, অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী বা উদ্ভিদের বর্জ্য পদার্থ বিয়োজনের মাধ্যমে যদি বায়োগ্যাস তৈরি হয়, ঠিক আছে। তাহলে এই ব্যাকটেরিয়াটা কি করে, এখানে জল উপস্থিত থাকে কিন্তু অক্সিজেন অনুপস্থিত থাকে, ঠিক আছে। অক্সিজেন যেটা O2 যেটা সেটা কি হয়, অনুপস্থিত থাকে। সেক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া এই জিনিসটা করে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্বারা যখন কি হয় যে বর্জ্য পদার্থের বিয়োজনের মাধ্যমে, কোন পদ্ধতি, বিয়োজন পদ্ধতি, ঠিক আছে। বিয়োজন পদ্ধতির মাধ্যমে যখন বায়োগ্যাস তৈরি করে তখন সেটাকে বলা হবে কি, বায়োগ্যাস প্ল্যান্ট, ঠিক আছে। তো এইটা সাধারণত যে পোলট্রিতে উৎপন্ন বর্জ্য পদার্থ বা আমাদের যে ফেলা কাগজ সেখান থেকে বা কৃষিকাজের বর্জ্য পদার্থ, এই সব জায়গায় থেকে কিন্তু এই প্রকার বায়োগ্যাসটা তৈরি করা হয়, ঠিক আছে। মানে পোলট্রি অর্থাৎ মুরগির যে ফার্ম থাকে সেখান বিভিন্ন রকমের ফার্ম থেকে, বা এই যে আমাদের যে ধরনের, যে ধরো খবরের কাগজ বা এই ধরনের যখন পেপার আমরা ফেলে দিই, সেখান থেকে যে টাইপের হচ্ছে তোমার এই অ্যানারোবিক যে ব্যাকটেরিয়াটা যখন কি করে যে জলের উপস্থিতিতে কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে, অবশ্যই এই জায়গাটা কিন্তু মার্ক করবে যে অক্সিজেনের অনুপস্থিতিতে যখন এটা করছে তখন সেটাকে আমরা কি বলছি, বায়োগ্যাস প্ল্যান্ট, ঠিক আছে। তো এইটাই ছিল তোমাদের বিভিন্ন প্রকার শক্তি। এরপরে রয়েছে যে প্রক্রিয়া, ঠিক আছে। প্রক্রিয়াটা কি বলেছে, যে গোবর গ্যাস কীভাবে তৈরি করা হচ্ছে, কোন জায়গায় কি তৈরি করা হচ্ছে, এই জায়গাটা তোমাদের এখানে বলা হয়েছে যে কি ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা এই বায়োগ্যাসটাকে তৈরি করতে পারি, সেইগুলো নিয়ে তোমাদের এখানে বলা হয়েছে। এবং তার সাথে কি হয় যে এই বায়োগ্যাসটা আমরা কিভাবে ব্যবহার করি, ঠিক আছে। বায়োগ্যাস সাধারণত তৈরি করার পরে পাইপের মাধ্যমে আর কি সাপ্লাই দেওয়া হয়, সেই সাপ্লাই থেকে কিন্তু আমরা বায়োগ্যাসটাকে ব্যবহার করি এবং সেখান থেকে তাপ শক্তি পাই এবং সেখান থেকে সেটাকেই আমরা কি করি, তড়িৎ শক্তি হিসাবেও ব্যবহার করে থাকি। এরপরে দেখো কয়লা খনির মিথেন হাইড্রেট কি, ঠিক আছে। কয়লা খনিতে মিথেন গ্যাস থাকে, এটা আমরা জানি যে কয়লা খনি সেটা কি থাকে, মাটির তলায় থাকে। এবার সেখানে কি হয়, সেখানে মিথেন গ্যাসের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। এবং মিথেন গ্যাস থাকার জন্য মিথেন গ্যাস ছাড়াও কয়লা খনিতে কিন্তু প্রোপেন, বিউটেন এবং কার্বন ডাই অক্সাইড এগুলো কিন্তু থাকে, যে কারণে কয়লা খনিতে কাজ করাটা কিন্তু যথেষ্ট বিপজ্জনক, ঠিক আছে। কারণ এই গ্যাসগুলো তো অ্যাকচুয়ালি আমাদের হিউম্যানের নেওয়ার তো যোগ্য না, মানুষের যেহেতু নেওয়ার যোগ্য না, সেই জন্য কয়লার খনির যারা শ্রমিক হয় তাদের কিন্তু যথেষ্টই অসুবিধার সাথে কিন্তু কাজ ওখানে করতে হয়। তার কারণ কি, সেখানে মিথেন তো থাকে, এছাড়া কি থাকে, প্রোপেন এবং বিউটেন এবং কার্বন ডাই অক্সাইড থাকে, ঠিক আছে। এই কথাটা এখানে বলা হয়েছে। এর সাথে রয়েছে মিথেন হাইড্রেট কিন্তু তোমার পরীক্ষাতে আসে যে মিথেন হাইড্রেট বিষয়টা কি। মিথেন হাইড্রেটে কি আছে, যে দেখো নির্দিষ্ট মানের উষ্ণতা ও চাপে কি হয়, যে মিথেনের যে অণুগুলো সেইগুলো কি করে, জলের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। জলের যে হাইড্রোজেন, ঠিক আছে, জলের সংকেত হচ্ছে H2O, ঠিক আছে। তো জলে কি থাকছে, হাইড্রোজেন থাকছে আর অক্সিজেন থাকছে। তো জলের সাথে যখন এই মিথেন বিক্রিয়া করছে তখন কি হয়, এই মিথেন হাইড্রেটটা তৈরি হয়। তো সেটাই এখানে রয়েছে এবং সেইটা মেনলি কোন জায়গায় ব্যবহার করা হয়, মেরু অঞ্চল এবং সমুদ্রের তলায়, ঠিক আছে। মেরু অঞ্চল এবং সমুদ্রের তলায়
তে হচ্ছে যেখানে হচ্ছে কি করে মিথেন গ্যাসটা জলের অণুর সাথে বিক্রিয়া করে মিথেন হাইড্রেটটা তৈরি করে থাকে। তো এখানে এইটাই তোমাদেরকে বলা হয়েছে, এটাই বিস্তারিত লেখা রয়েছে, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তো এই পর্যন্তই ছিল। তো আমরা এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো, ঠিক আছে। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে এখানে দুটো রকম বিষয় আছে, একটা হচ্ছে কি যে বায়ুমণ্ডলের গঠন, তার স্তরবিন্যাস, এগুলো সম্পর্কে আলোচনা করা আছে, আর আছে শক্তির যথাযথ ব্যবহার, অর্থাৎ যে সমস্ত শক্তি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে তোমাদের সেকেন্ড পার্টটা শেষ করলাম, পরবর্তী দিনে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করে দেবো। তো তোমরা এইটা ভালো করে পড়বে এবং কোনো ডাউটস থাকলে অবশ্যই আমাকে বলবে, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। সো অল দ্য বেস্ট, আজকের ক্লাস এখানেই শেষ করছি।